তন্ত্রে পিশাচ হলো একটি অতি নিম্ন স্তরের অপদেবতা। এরা মানুষের উচ্ছিষ্ট আবর্জনা এইসবের ওপর অবস্থান করেন। মানুষ এবং ভূতের মাঝামাঝি স্তরে এদের স্থান। বুদ্ধি এবং কর্মে এরা মানুষের থেকে নিকৃষ্ট হলেও অন্য সমস্ত দিক থেকে ওরা ভয়ঙ্কর শক্তিশালী হয়। ভূত ভবিষ্যৎ সমস্ত এদের জানা থাকে। এই পিশাচ শ্রেণীর বহু উল্লেখ তন্ত্রে পাওয়া যায় এবং ওনারা এই মহাপ্রকৃতির নিম্ন স্তরের অংশ। কিছু নিম্ন তন্ত্রে এদের সাধনবিধি পাওয়া যায়। মন্ত্র বলে এদের সাধন করে বশ করতে পারলে মানুষ বহু অলৌকিক ক্ষমতার অধিকারী হতে পারে। সেই নিয়েই আজকে একটি হাড় হিম করা গল্প আপনাদের শোনাব, যেটা হলো কর্ণপিশাচিনী সাধনা। তবে এইসব সাধনা অতি নিম্ন মার্গের সাধনা এবং এইসব সাধনার ভয়ঙ্কর পরিণতি কী হতে পারে তা আমরা এই গল্পের মাধ্যমে দেখতে পারবো। এইসব সাধনা যে আত্মা করে, যে মানুষ করে, তার আত্মার অধোগতি হয়। পিশাচ সিদ্ধ সাধকের মধ্যে সেই পিশাচের গুণ দেখতে পাওয়া যায়, যথা নোংরা স্থানে থাকা, স্নান না করা, নিজের মলমূত্র ভক্ষণ করা ইত্যাদি। এরা অনেক সময় মরা মানুষের মাংসও খায় এবং মরা মানুষের মাথা কেটে নিয়ে তান্ত্রিক ক্রিয়া করে। তবে পিশাচ সিদ্ধ সাধককে অনেক সাবধানে থাকতে হয়। সামান্য অসাবধানতায় ওই পিশাচের হাতেই ওই সাধকের মৃত্যু হয়। তাহলে শুরু করা যাক আজকের গল্পটি। পৌষ মাস চলছে, জাঁকিয়ে ঠান্ডা পড়েছে। দুই বন্ধু ইন্দ্র এবং সুবীর সাথে একজন বান্ধবী স্বর্ণালী, তিনজন ঠিক করল কোনো এক প্রত্যন্ত গ্রামে বেড়াতে যাবে। তিনজনই আইটি সেক্টরে কর্মরত। সেই সূত্রেই তিনজনের আলাপ। ঠিক করা হলো কলকাতা থেকে প্রায় 300 কিলোমিটারের দূরের একটা ছোট্ট গ্রাম মোহনপুর ওরা যাবে। হঠাৎ এরকম জায়গা বেছে নেওয়ার পেছনে তিনজনের অত্যাধিক উদ্দীপনা এবং প্রত্যন্ত গ্রামের আমেজ পাওয়ার কিছুটা লোভ কাজ করল। গ্রামটি সত্যিই প্রত্যন্ত। আধুনিক সভ্যতার আরামপ্রদায়ক বস্তু সকল এখানে নিতান্তই অপ্রতুল। বিদ্যুৎ এবং মোবাইল ফোনের সিগন্যাল কোনোটাই পাওয়া দুষ্কর। অনলাইন ঘেটেও কোনো হোটেল পাওয়া গেল না। তিনজনে ঠিক করলো বেরিয়ে পড়া যাক, গিয়ে কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। কোনো হোটেল না পেলে গ্রামের লোককে বলে কারোর বাড়িতে থেকে যাওয়া যাবে। এই বলে তিনজন ট্রেনে করে গন্তব্যে পৌঁছালেন। বিকেলবেলা ট্রেন থেকে নামলো তারা। শুনশান স্টেশন। বিকেলবেলা, অথচ কোনো লোকজন তেমন নেই, হাতে গোনা কয়েকজন। স্টেশন থেকে বেরিয়ে তারা একটা লোককে জিজ্ঞেস করলো, দাদা, মোহনপুর গ্রাম যাব কিভাবে? এখান থেকে কিভাবে যেতে হবে? উনি বললেন, মোহনপুরের কোথায় যাবেন? তারা বলল, আমরা কলকাতা থেকে আসছি, কয়েকদিন এখানে থাকব। যদি কোনো হোটেল পাওয়া যায় খুব ভালো হয়। মোহনপুরের কোনো হোটেলের কাছে পৌঁছে দিলেই হবে। উনি একটু অবাক হয়ে বললেন, মোহনপুর গ্রামে কোনো হোটেল নেই, তো আপনারা কোথায় যাবেন? মোহনপুর থেকে 4 কিলোমিটার দূরে একটা বহু পুরনো থাকার জায়গা আছে, তবে সেখানে একটাই ঘর। ওটা হোটেল না, একজনের বাড়ি ছিল। এখন ঘরটা ভাড়া হিসাবে দেওয়া হয় থাকার জন্য। যদি ফাঁকা থাকে গিয়ে দেখতে পারেন। সুবীর বলল, আর কোথাও কিচ্ছু নেই? লোকটি বললেন, না, আর কোনো ব্যবস্থা নেই। এখানে তেমন কেউ আসে না, তো তাই হোটেল কিছু হয়নি। আপনারা এখানে অপেক্ষা করুন, ভ্যান রিক্সা এলে বলবেন মুখুজ্জে বাড়ি যাব, পৌঁছে দেবে। ইন্দ্র বলল, কি করে হবে, একটাই ঘর, স্বর্ণালী থাকবে কোথায়? স্বর্ণালী বলল, সেটা তো ঠিক, কিন্তু আর তো কোনো উপায় দেখছি না, গিয়ে দেখা যাক যদি কিছু ম্যানেজ করা যায়। এই বলে তারা অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পর একটা ভ্যান এলো। তারা উঠে মুখুজ্জে বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন। ভ্যানে উঠে সুবীর ভ্যানওয়ালাকে জিজ্ঞেস করল, এখানে কি ট্যুরিস্ট তেমন কেউ আসে না? ভ্যানওয়ালা বললেন, খুব কম দাদা, এখানে তো আশেপাশে দেখার মতো কিছু নেই, তাই খুব বেশি লোক এখানে আসে না। দু একজন মাঝে মাঝে আপনাদের মতো চলে আসে। ইন্দ্র বলল,
এখানে আশেপাশে ঘোরার মতো কি কোনো জায়গা নেই? ভ্যানোলা বললেন, তেমন না, শুধু নদীর তীরে একটা খুব প্রাচীন ত্রিপুরা সুন্দরীর মন্দির আছে, ওখানেই লোকে ঘুরতে যায়। আপনারা যাবেন, ভালো লাগবে। বিশাল বিশাল গাছ আছে, খুব প্রাচীন মন্দির। মা ত্রিপুরা সুন্দরী খুব জাগ্রত। গ্রামে কারোর কোনোরূপ রোগ জ্বালা হলে ওখানে মায়ের কাছে পূর্ণিমার রাতে পুজো দিলে সব ঠিক হয়ে যায়। চৈত্র মাসে ওখানে মায়ের বাৎসরিক উৎসব হয়। তখন কিছু বাইরে থেকেও লোক এখানে আসেন, যারা এই মন্দিরের মাহাত্ম্য জানেন। তবে তারা বেশিরভাগ এই গ্রামেরই লোক, এই গ্রামেরই কোনো বাড়ির লোকজন। কর্মসূত্রে হয়তো বাইরে থাকেন, তাই হোটেল লজ এখানে খুব একটা চলে না। মুখুজ্জে বাড়িতে ওনাদের বংশধর তেমন কেউ আর নেই, তাই ওদের বাড়িটি টুকটাক কেউ এলে ভাড়া দেওয়া হয়। স্বর্ণালী বলল, কেউ নেই তো দেখাশোনা কে করে, আর টাকা পয়সা কে নেয়? ভ্যানওয়ালা বললেন, ওই বংশের শেষজন ছিলেন যামিনী মুখার্জি। উনি বিয়ে করেননি। ওনার এক বোন ছিলেন, যার এই গ্রামেই বিয়ে হয়েছিল, কিন্তু বাচ্চা হওয়ার সময় উনি মারা যান। ওনার ছেলেই এখন ওটা দেখাশোনা করেন। নিজেদের বিশাল সম্পত্তি আছে এই গ্রামে, তাই মামার বাড়ির সম্পত্তির প্রতি অত টান নেই। বাড়িটা এমনিই পড়েছিল, তাই পঞ্চায়েত থেকে বাড়িটি কোনো পর্যটক এলে ব্যবহার করতে দিতে অনুরোধ করতে ছেলেটি এই কাজে বাড়িটি ব্যবহার শুরু করলো। তাতে পর্যটকদেরও সুবিধা হলো এবং বাড়িটিও রক্ষণাবেক্ষণের খরচ উঠে আসলো। স্বর্ণালী জিজ্ঞেস করল, আচ্ছা, ওখানে কি একটাই রুম আছে? ভ্যানোলা বললেন, হ্যাঁ, রুম 3টে আছে, কিন্তু একটাতেই লোককে থাকতে দেওয়া হয়, আর বাকি দুটো তালা বন্ধ বহুকাল ধরে। ইন্দ্র বলল, কেন রুম থাকতে লক করে রাখা হয়? ভ্যানোলা বলল, যামিনী মুখার্জি একজন বিশাল তান্ত্রিক ছিলেন। একটা ঘরে উনি আত্মহত্যা করেছিলেন এবং আরেকটিতে উনি কী সব তন্ত্রমন্ত্র জাদুটোনা করতেন। সবাই বলে ওই ঘরে ওনার আত্মা এখনও বন্দী। প্রতি রাতে বহু শব্দ শুনতে পাওয়া যায়, আর নাকি যে ঘরে উনি জাদুটোনা করতেন সেখানে নাকি বহু আত্মাকে উনি আটক করে রেখেছিলেন। তাই তাদের আত্মা এখনও ওখানে আছে, তাই ওই ঘরগুলোতে কেউ থাকে না। সুবীর বলে উঠল, আগে কি কেউ কোনো দিন থেকেছে ওই ঘরগুলোতে উনি মারা যাওয়ার পর? ভ্যানোলা বললেন, না, কেউ থাকেনি, কারণ উনি ওই বাড়িতে একলাই শেষ অবধি ছিলেন। ওনার মারা যাওয়ার পর থাকার মতোও কেউ ছিল না। তাছাড়া যেসব পর্যটক ওখানে এসে থাকেন তারা অনেক রাতে নাকি ওই ঘর থেকে বহু আওয়াজ শুনতে পান, তাই আর ওই ঘরে কাউকে থাকতে দেওয়া হয় না। পঞ্চায়েত থেকেও তাই একটা ঘরেই ভাড়া দেওয়ার কথাই ওনাদের বলা হয়েছিল। ইন্দ্র স্বর্ণালী যেন মেঘনা চাইতে জল পেল। এমন একটা প্রত্যন্ত গ্রাম্য পরিবেশ, তার উপর ভূতের আমেজ। ইন্দ্র স্বর্ণালীকে বলল, আমাদের ট্যুরটা জমে যাবে, কি বলিস স্বর্ণালী? স্বর্ণালী বলল, হ্যাঁ, দারুণ হবে, ফুল অ্যাডভেঞ্চার। যদিও সুবীর একটু ভীতু, ও ভূতের কথা শুনে একটু আশাহত হলো। ভ্যান এসে পৌঁছালো মুখুজ্জে বাড়ি। 3জনে নামলো ভ্যান থেকে। একটা বড় বাগান, চারিদিক পাঁচিল দিয়ে ঘেরা। ভেতরে 3টে ঘর টিনের ছাউনি দেওয়া। 2টো ঘর একদিকে এবং আরেকটা ঘর একটু দূরে। ঘরগুলো এবং বাড়ির চারিদিকের পাঁচিল সবগুলোরই ইটের কঙ্কাল বেরিয়ে এসেছে। বহুকাল ঠিক করে মেরামতি হয় না বোঝা যাচ্ছে। যে ঘরটা ভাড়া দেওয়া হয় সেটার অবস্থা অপেক্ষাকৃত ভালো, কিন্তু বাকি 2টো ঘর দেখলেই ভয় লাগবে। বাড়ির গায়ে বট অশ্বত্থ গাছ জন্মে ডালপালা বিস্তার করেছে। ঘরগুলোর বাইরের দেওয়ালটা কালো বর্ণ ধারণ করেছে এবং চারিদিকে আগাছা ভরে গেছে। কিছু কিছু স্থানে আবার মাকড়সার জাল বিস্তার করেছে। ওরা 3জন বাড়ির বাগানে ঢুকলো। বিকেল হয়েছে, পাখিরা বাসায় ফেরার আগে কলরব করছে। একটু হেঁটে গিয়ে ইন্দ্র চিৎকার করল, কেউ আছেন নাকি? কিছুক্ষণ পর ভেতর থেকে একজন বয়স্ক বৃদ্ধ বেরিয়ে এলেন। ভাঙা ভাঙা কণ্ঠস্বরে বললেন, কি চাই? ইন্দ্র বলল, 2 দিন থাকার জন্য ঘর পাওয়া যাবে? বৃদ্ধ বললেন, একটু দাঁড়াতে হবে, সুনীল আসবে 5টায়, তখন কথা বলতে হবে। ইন্দ্র কিছু একটা জিজ্ঞেস করতে যাবে,
তার আগেই বৃদ্ধ কিছু না শুনেই ভেতরে চলে গেলেন। স্বর্ণালী বলল, বোঝো ঠেলা, 4:15 সবে, 45 মিনিট কি করব? সুবীর বলল, আর তো কোনো উপায় নেই, দাঁড়াতেই হবে। এই বলে ওরা বাগানটা ঘুরে দেখতে লাগলো। নানা রকম গাছ ভর্তি বাগানে, বড় বড় আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ ভরে গেছে। আশেপাশে তেমন কোনো একটা ঘরবাড়ি নেই, সবই একটু দূরে। দু একটা বাড়ি থাকলেও তাতে কোনো মানুষ বসবাস করে বলে মনে হচ্ছে না। ইন্দ্র বলল, জায়গাটা খুবই সুন্দর, একটা গা ছমছমে ভাব আছে। এইভাবে নিজেদের মধ্যে কথাবার্তা বলতে বলতে বাগানের গেট থেকে একজন মাঝবয়সী ভদ্রলোক ঢুকলেন। তিনি ওদের তিনজনকে দেখে এগিয়ে এসে বললেন, আপনারা কি ঘরের সন্ধানে এসেছেন? সুবীর বলল, হ্যাঁ, ওই 2-3 দিন থাকার জন্য। ভদ্রলোক বললেন, নমস্কার, আমি সুনীল বসু, এই বাড়ির মালিক। এই বলে উনি একটু চিন্তা করে বললেন, কিন্তু আমার এখানে তো একটাই ঘর, আপনাদের সাথে এক মহিলাকে তো আমি থাকার অনুমতি দিতে পারবো না। ইন্দ্র বলল, আমরা সবাই অফিস কলিগ এবং বন্ধু, আপনি নিশ্চিন্তে দিতে পারেন। তাছাড়া এখানে তো আর কোনো থাকার ব্যবস্থা নেই, আপনি না থাকতে দিলে খুব বড় বিপদে পড়ব। সুনীলবাবু বললেন, হ্যাঁ বুঝলাম, কিন্তু এরই মধ্যে স্বর্ণালী বলে উঠল, আর কিন্তু করবেন না দাদা, খুব সমস্যায় পড়ব। সুনীলবাবু বললেন, ঠিক আছে আসুন। এই বলে সবাইকে ভেতরে নিয়ে গিয়ে ঘর দেখানো হলো। সুনীলবাবু ভেতরে গিয়ে সেই বৃদ্ধকে ডেকে আনলেন এবং বললেন, ইনি এখানেই থাকেন, এই পাশের বারান্দায়, যা দরকার পড়বে ওনাকে বলবেন। এখানে রান্না খাওয়ার কোনো ব্যবস্থা নেই, আপনাদের বাইরে হোটেল থেকে খেয়ে আসতে হবে। কিছুটা হাঁটলেই যে জনবসতি ভরা গ্রামটা দেখছেন, ওখানে হোটেল আছে। ইন্দ্র বললেন, আচ্ছা, ওই দুটো ঘরের একটা কি কোনোভাবেই ব্যবস্থা করা যায় না? সুনীলবাবু বললেন, না, ভুলেও ওই দিকে যাবেন না, ওই ঘরগুলো বহু বছর খোলা হয়নি, ওগুলো ভাড়া দেওয়া হয় না। এই বলে উনি চলে গেলেন। ইন্দ্ররা সবাই ফ্রেশ হয়ে নিল এবং সন্ধেবেলা একটু হাঁটতে বেরোলো। চারিদিকে অন্ধকার ঘনিয়ে এসেছে, তেমনি ঠান্ডা হাওয়া দিচ্ছে হাড় কাঁপানো। চারিদিকে একটা কুয়াশা ভাব তৈরি হয়েছে। রাস্তা পুরো অন্ধকার, বিদ্যুৎ এখনও আসেনি এই গ্রামে। মোবাইলের টর্চ জেলে জেলে তারা পৌঁছালেন নদীর ধারে সেই প্রাচীন মন্দির প্রাঙ্গণে। অন্ধকারের মধ্যে আবছা দেখা যাচ্ছে সেই মন্দিরের চূড়া। মন্দিরের দালানে কিছু দ্বীপ জ্বলছে। সন্ধেবেলা কিছু মানুষ পুজো দিয়ে দালানে মায়ের উদ্দেশ্যে দ্বীপ জ্বেলে যাচ্ছেন, তাই এখানে কিছুটা আলো। তিনজনে এগিয়ে মন্দির দর্শন করল। গর্ভগৃহে মা ত্রিপুরা সুন্দরী রাজরাজেশ্বরী রূপে পূজিতা, সম্ভবত কোষ্ঠী পাথরের তৈরি মূর্তি। প্রকাণ্ড এক সিংহের পৃষ্ঠে শায়িত সবরূপ শিব। সেই শিবের নাভি হতে একটা কমল সৃষ্ট হয়ে তার উপর বসে আছেন মা ত্রিপুরা সুন্দরী। রাতের অন্ধকারে প্রদীপের আলোয় মায়ের মুখটি জ্বলজ্বল করছে। মূর্তি দেখেই বোঝা যাচ্ছে মা এখানে জাগ্রতা। একজন পুরুষ রক্তবস্ত্র পরে মায়ের পুজো করছেন, আর একজন সকলের পুজোর ডালা নিয়ে পুজো করে সবাইকে ফেরত দিচ্ছেন। তিনজনে প্রণাম করে আবার বাসার দিকে রওনা হলেন। রাত প্রায় 8টা বাজতে যায়, যেন মনে হচ্ছে নিশুতি রাত্রি। লোকজন প্রায় নেই রাস্তায়, আর শুধু ঝিঝি পোকার ডাক আর কিছু কুকুরের আওয়াজ। রাস্তাতেই আসার সময় একটা খাবার হোটেল মতো দেখতে পেল তারা। বিকেলে বেরিয়ে কিছু টিফিন করেছিল তারা, তাই খিদে খুব একটা নেই। তাছাড়া শহুরে জীবনে অভ্যস্ত বলে তাড়াতাড়ি খেয়ে নেওয়াটা ঠিক ভালো লাগলো না তাদের, তাই কিছু রুটি আর তরকারি কিনে নিল রাতের জন্য। বাড়ি ফিরতে 8:15 হয়ে গেল প্রায়। একটু ফ্রেশ হয়ে সবাই এক জায়গায় বসে আড্ডা দিতে থাকলো। অন্ধকার ঘর, পাশের বৃদ্ধ একটা লণ্ঠন জ্বালিয়ে দিয়ে গেছিল। সেই টিমটিম করা আলোয় গল্প জমে উঠল। এমন সময় স্বর্ণালী বলল,
অনেক গল্প হলো, চল ওই ঘরগুলোর দিকে একটু দেখি। ইন্দ্র বলল, হ্যাঁ বেশ জমবে ব্যাপারটা, চল। সুবীর বলল, কি দরকার, ছাড় না। ইন্দ্র আর স্বর্ণালী মানল না, বলল, তুই থাকলে থাক, আমরা যাচ্ছি। এখানে একা বসাচ্ছে সুবীর যাওয়াটাই শ্রেয় মনে করল। তিনজনে ওই ঘরগুলোর দিকে এগিয়ে গেল। ঘর দুটিতেই তালা মারা, বহুকাল আগে তালা মারা হয়েছে বোঝা যাচ্ছে। টর্চের আলোতে ওরা দেখতে পেল তালায় জং পড়ে সেটা আর তালা নেই। যে কেউ কিছু ভারী জিনিসের একঘা দিলেই তালা কুপোকাত হয়ে যাবে। ইন্দ্র বলল, এটাই সুযোগ, চল তালাটা ভেঙে ভিতরে কি আছে দেখি। সুবীর বলল, এমন করিস না রে, ছাড়, কি হতে কি হয়। স্বর্ণালী বলল, কি আবার হবে, যত গ্রাম বাংলার মানুষের কুসংস্কার। এই বলে সে ইন্দ্রকে বলল, শোন, এখন ভাঙা যাবে না, বুড়ো জেগে আছে হয়তো, আর একটু রাত হোক। এই বলে ওরা আবার নিজেদের ঘরে ফিরে এলো। রাত যখন 10টা তখন ওরা রাতের খাবার খেয়ে নিল। তারপর রাত 11টা নাগাদ আবার সেই ঘরগুলোর দিকে তারা এগিয়ে গেল। সুবীর বারবার বারণ করল তাদের, কিন্তু ওরা কিছুই শুনল না। বলল, এইসব ভুলভাল কথায় কে বিশ্বাস করে আজকাল? ঘরটার ভেতরে কি আছে না দেখলে আমাদের ঘুরতে আসাটাই তো অসম্পূর্ণ হয়ে যাবে, খুলে দেখে চলে আসব। সুবীর বলল, তালা ভাঙা দেখলে কাল সুনীলবাবু আমাদের ধরবেন তো, তখন কি হবে? ইন্দ্র বলল, ওইদিকে কেউ যায় বলে মনে হয় না, দেখছিস না আগাছা ভরে গেছে। তাছাড়া তালা ভাঙার পর ওটা কোনোভাবে লাগিয়ে দেবো আবার, যাতে দূর থেকে বোঝা না যায়। এই বলে গিয়ে প্রথমে একটা ইটের টুকরো তুলল ইন্দ্র, একটা ঘরের তালায় আঘাত করল, সাথে সাথে তালা খুলে গেল। তালাগুলো আর তালা নেই, যেন মনে হলো ওগুলো লোহার নয়, মাটির তৈরি। এইভাবে পরের তালাতে আঘাত করাতেই বৃদ্ধ লোকটি চিৎকার করে উঠল, কে রে বাগানে? সাথে সাথে ওরা পাশে একটা গাছের পিছনে লুকিয়ে পড়ল। দেখল বৃদ্ধ লণ্ঠন নিয়ে এসে এদিক ওদিক দেখে আবার চলে গেল। কুকুর বা বেড়ালের দ্বারা করা আওয়াজ ভাবলেন হয়তো। এরপর তিনজনে আবার ওই ঘরগুলোর সামনে এলেন। ইন্দ্র প্রথম ঘরটি খুলল, একটি বাজে শব্দ করে দরজাটা খুলল। খোলার সাথে সাথে হঠাৎ ঘরের ভেতর থেকে একটা দমকা হাওয়া বেরিয়ে এলো। কি অদ্ভুত বাজে গন্ধ সেই বাতাসে, এমন বাজে গন্ধ তারা কোনোদিন অনুভব করেনি। ইন্দ্র বলল, অনেক দিনের ঘর বন্ধ হতো তাই গন্ধ হওয়াটা স্বাভাবিক, কিন্তু বন্ধ ঘর থেকে এত হাওয়া এলো কোথা থেকে? সুবীর বলল, আমিও তো তাই ভাবছি। স্বর্ণালী সায়েন্সের স্টুডেন্ট, সে বলে উঠল, ভেতরে এতদিন একটা বায়ু বদ্ধ ছিল। বিভিন্ন বস্তু যেমন চালার ছাউনি, বাঁশ, বিছানা এইসব ডিকম্পোজ হয়ে বিভিন্ন গ্যাস ঘরে বদ্ধ ছিল, সেটাই বেরিয়ে গেল। এই যুক্তিটা ইন্দ্র মানলেও সুবীরের ঠিক লাগলো না। তাও আর কিছু না বলে তিনজনে ভেতরে ঢুকলো। টর্চের আলোয় দেখল পুজোর নানা বাসন পত্র বহু পুরনো, বড় বড় দুটো টিনের বাক্স, কিছু পশু বা মানুষের হাড় মাটিতে পড়ে আছে। ঘরের এক কোণে একটা কাঠের সিংহাসন, খুব বড় মাপের, খুব সম্ভবত ওটা পুজোর সিংহাসন হবে। কিছু কিছু ঘটি বাটি ছড়ানো অবস্থায় আছে। তারই মধ্যে দু একটা বিছে দেখে সুবীর বলল, এখানে আর থাকিস না, ভূত না হয় বাদ দিলাম, সাপ বিছার কামড়ে জীবন যাবে। এই বলে সুবীর বেরিয়ে এলো। তারপর স্বর্ণালী ওই ঘর থেকে বেরিয়ে পাশের ঘরের তালাটি খুলে দরজা খুলে ভেতরে গিয়েই চিৎকার করে উঠল। সেই চিৎকার শুনেই ইন্দ্র পাশের ঘর থেকে ছুটে গেল, সাথে সুবীরও। গিয়ে দুজনে যে জিনিস দেখল সেটা হয়তো কেউ আশা করেনি। দুজন হতভম্ব হয়ে তাকিয়ে আছে সেই দিকে। নিজেদের চোখকে ওরা নিজেরাই বিশ্বাস করতে পারছে না। অন্ধকার ঘরে টর্চের আলোয় ওরা দেখছে স্বর্ণালীর দেহ উল্টো হয়ে ঝুলছে শূন্যে। চারিদিকে কিছু চামচিকে উড়ে বেড়াচ্ছে। স্বর্ণালী চেতনা হারিয়েছে। দুজনেই ভীষণ ভয় পেয়ে গেল। কি হবে?
কি করবে কিছুই বুঝতে পারছে না। এমন সময় হঠাৎ একটা ঝোড়ো হাওয়া ঘর থেকে বেরিয়ে গেল। আগের ঘরের থেকেও বিকট সেই গন্ধ। পচা ড্রেনের জল হার মানবে সেই গন্ধের কাছে। সাথে সাথে স্বর্ণালীর দেহ উপর থেকে মাটিতে পড়ল। দুজনে তাড়াতাড়ি ধরে ওকে ঘরে নিয়ে গেল। সেই রাতে আর স্বর্ণালীর জ্ঞান ফিরল না। সারা রাত সুবীর আর ইন্দ্র ভয়ে সন্ত্রস্ত হয়ে থাকল। স্বর্ণালীর মুখে জলের ছিটা দিল, ডাকলো, কিছুতেই ওর জ্ঞান ফিরল না। আস্তে আস্তে ভোর হয়ে এলো। ইন্দ্র এবং সুবীর গিয়ে ওই ঘরগুলো বন্ধ করে তালাটা এমনভাবে লাগিয়ে দিল যাতে কেউ টের না পায়। সূর্য উঠতেই ওরা স্বর্ণালীর গলা শুনতে পেল। স্বর্ণালী চিৎকার করে বলছে, আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও। ইন্দ্র গিয়ে স্বর্ণালীকে ডাকল। স্বর্ণালী চমকে উঠে বসলো এবং কাঁদতে শুরু করলো। ইন্দ্র বলল, কি হয়েছে স্বর্ণালী? স্বর্ণালী কাঁদতে কাঁদতে বলল, ওই ঘরটিতে ঢুকতেই আমি এক বিকট কুশ্রী মুখ দেখতে পেলাম। সেই রূপ চোখে দেখা যায় না, মৃত্যুর থেকেও ভয়ঙ্কর সেই চোখ। আমায় বলল, আমার সারা জীবনের কষ্ট তুই নষ্ট করে দিলি। ভয়ঙ্কর সেই গলার স্বর শুনেই ভয়ে আমি জ্ঞান হারালাম। ইন্দ্র এবং সুবীর খুব ভয় পেয়ে গেল। স্বর্ণালীকে বলল, তুই একটু ঘুম দে, ওইসব কিছু না, আমরা তো কিছুই শুনতে পাইনি। সাসপেন্সে ছিলিস, তাই হয়তো হ্যালুসিনেশন হয়েছে তোর। স্বর্ণালী বলল, না, এটা হতে পারে না, আমি প্রত্যক্ষ করেছি সেই রূপ আর সেই শব্দ, সেই জিনিস আমার কল্পনা হতে পারে না। ইন্দ্র সুবীর স্বর্ণালীকে নানাভাবে বুঝিয়ে ঘুম পাড়িয়ে দিল, কিন্তু নিজেরা ভেতরে ভেতরে ভীষণ ভীত হয়ে পড়ল। ঠিক করলো পরের দিনই কলকাতায় ফিরে যাবে। এই বলে ওরা বাইরে বেরোলো বাড়ি ফেরার তোড়জোড় করতে। কিন্তু তারা নিজেরা জানতো না বিধাতা তাদের কপালে এই চক্রব্যূহ থেকে এত সহজে মুক্তি লেখেননি। পরের দিন ছিল রবিবার। জানা গেল একটাই ট্রেন আছে, কিন্তু সেটা সন্ধেবেলা। ওরা ঠিক করলো ওই ট্রেনেই ফিরবে। টিকিট কেটে আনলো, কিন্তু এসে দেখলো স্বর্ণালীর গায়ে জ্বর, গা আগুনের মতো গরম। জ্বরে স্বর্ণালী কিছু বকে চলেছে। সুবীর জলপট্টি করে ওর কপালে দিতে থাকলো এবং ইন্দ্র ওষুধ নিয়ে এলো, কিন্তু এত কিছুর করেও জ্বর কিছুতেই কমলো না। দুপুর হলো। ইন্দ্র গিয়ে স্বর্ণালীর জন্য খাবার নিয়ে এলো। খাবার দেখেই স্বর্ণালী বমি করতে শুরু করলো। তারপর যা ঘটল সেটা দেখে সুবীর আর ইন্দ্রের চোখ কপালে উঠল। হঠাৎ স্বর্ণালী সেই বমি হাতে করে তুলে নিয়ে গায়ে মাখতে শুরু করলো। ইন্দ্র বলল, স্বর্ণালী, কি করছিস তুই? ইন্দ্রের চিৎকারে স্বর্ণালী যেন একটু চমকে উঠল এবং নিজের অবস্থা দেখে নিজেই অবাক হয়ে গেল। সবাই ভাবল এত জ্বরে ওর মাথা কাজ করছে না। সারাদিন ওকে কিছু খাওয়ানো গেল না। বিকেলের ট্রেন, কিন্তু স্বর্ণালীর যা অবস্থা, ওকে কিভাবে নিয়ে যাওয়া যায়? এই ভেবে সুবীর ইন্দ্রকে বলল, আজকের দিনটা ছেড়ে দে, ওর যা অবস্থা, কাল বরং ফিরব। রাতটা কোনোভাবে কাটিয়ে দিই, কাল এখানে ডাক্তার পাওয়া গেলে ওকে দেখিয়ে নিয়ে যাব একেবারে। এই ভেবে তারা ওই দিন রাতটা থেকে যাওয়ার সিদ্ধান্ত নিল। সন্ধেবেলা ঘটল আর এক বিস্ময়কর ঘটনা। হঠাৎ সুবীর আর ইন্দ্র দেখে স্বর্ণালী বাড়িতে নেই। দুজনে খুঁজতে থাকলো। সমস্ত বাগান, সমস্ত বাড়ি তন্ন তন্ন করে খুঁজল তারা। হঠাৎ রাতের নির্ঝুম নিস্তব্ধতার মধ্যে ইন্দ্র একটা শব্দ শুনতে পেল, যেন কেউ কিছু চিবোচ্ছে। টর্চ দিয়ে সেই শব্দ ধরে এগিয়ে গেল। শব্দটা একটা ঝোপ থেকে আসছে। সুবীর এবং ইন্দ্র ভয়ে শিউরে সেই স্থানে টর্চ মেরে দেখে স্বর্ণালী একটা গোটা আস্ত বড় ইঁদুর ধরে তার মাথাটা কামড়ে চিবোচ্ছে। মুখ থেকে ইঁদুরের কাঁচা রক্ত ঝরে পড়ছে। সুবীর আর ইন্দ্র আঁতকে উঠল সেই দৃশ্য দেখে। কারোর মুখ থেকে কোনো কথা বেরোচ্ছে না। ইন্দ্র স্বর্ণালীকে বলল, স্বর্ণালী, কি খাচ্ছিস এটা? স্বর্ণালী বলল, কেন, আমার এই সব খাবার খুব ভালো লাগে তো। কীরকম একটা পরিবর্তন যেন স্বর্ণালীর কণ্ঠস্বরে ওরা অনুভব করল। ওরা তারপর স্বর্ণালীকে ধরে বাড়ি নিয়ে গেল। বাড়ি গিয়েও স্বর্ণালী নানা অদ্ভুত আচরণ করতে শুরু করলো। রাত্রের বেলা ঘরের জিনিসপত্র ছুঁড়তে শুরু করলো। সেই আওয়াজ শুনে বৃদ্ধ বেরিয়ে এলেন। ইন্দ্র এবং সুবীর ভয়ে কাতর হয়ে সমস্ত কিছু বিষয় বৃদ্ধকে জানালেন। বৃদ্ধ ভীষণ ক্রুদ্ধ হয়ে গেলেন এবং বললেন, কি করেছিস তোরা, সেটা নিজেরাও জানিস না।
এই মেয়ে তো মরবে, সাথে ওই পিশাচ তোদেরও ছাড়বে না। ইন্দ্র বলল, কোন পিশাচের কথা আপনি বলছেন? বৃদ্ধ রেগে রেগে বললেন, তোরা জানিস না, তোরা যেই ঘর খুলেছিস সেই ঘরে একটা প্রেত বাস করে, প্রায় 60 বছর আগের ঘটনা। এই বাড়ির শেষ উত্তরাধিকারী ছিলেন যামিনী মুখার্জি। ওনার বাবা একজন নামকরা সাধক ছিলেন। এই বাড়িতে নিয়মিত তন্ত্র চর্চা হতো। সারা গ্রাম থেকে, এমনকি শহর থেকেও বহু মানুষ ওনার কাছে আসতো। অনেক ভক্ত শিষ্য ছিল ওনার। কিন্তু ওনার ছেলে যামিনী মুখার্জি ছিলেন অত্যন্ত লোভী। টাকার জন্য উনি সব কিছু করতে পারতেন। তন্ত্রে দীক্ষিত হয়েও সাধনা করেননি, বরং কিছু নিম্ন তান্ত্রিক প্রয়োগে ওনার খুব আগ্রহ ছিল। উনি একজন কাপালিকের কাছ থেকে কিছু নিম্ন কুতন্ত্রের প্রয়োগবিধি শিখেছিলেন, যার মধ্যে একটা ছিল পিশাচ সাধনা। যতদিন ওনার বাবা বেঁচে ছিলেন উনি একটু সংযমে ছিলেন, কিন্তু বাবার মৃত্যুর পরই ওনার উগ্রতা অস্বাভাবিক হয়ে ওঠে। ছোটোখাটো কালা জাদু বশীকরণ করে গ্রামের মানুষকে উনি খুব বিরক্ত করতেন। বহু আত্মাকে এই ঘরে বন্দি করে উনি ওনাদের দিয়ে নানা রকম কার্যসিদ্ধি করতেন। মদ আর মেয়ে মানুষে ওনার আকর্ষণ ছিল মারাত্মক। সেই ভয়ঙ্কর অর্থের লোভ এবং যৌনতা দুটোই চরিতার্থ করার জন্য উনি শুরু করেন ভয়ঙ্কর কর্ণ পিশাচিনী সাধনা। উনি জানতেন এটাই হলো সবথেকে কম সময়ে অসম্ভব ক্ষমতা লাভের একমাত্র পথ। উনি 21 দিনে এই সাধনায় সিদ্ধি লাভের জন্য সাধনা শুরু করেন। একটা পচা গলা মৃতদেহ জোগাড় করে তার ওপর বসে সাধনা শুরু হয়। এই 21 দিন নিজের মল মূত্র ওখানেই ত্যাগ করেন। নিজের মল দিয়ে কপালে এবং কর্ণ দুটিতে তিলক কাটেন এবং মূত্র দিয়ে স্নান করেন। সমস্ত নোংরা আবর্জনা এই সাধনায় ব্যবহৃত হয়। এইভাবে সব দেহের ওপর বসে টানা 21 দিন উনি কর্ণ পিশাচিনীর মন্ত্র জপ করেন। 20তম দিনে সেই পিশাচিনী আবির্ভূতা হন এবং যামিনীবাবুর সাথে সঙ্গম করার চেষ্টা করেন, কিন্তু ওই দিন সেটা সফল হয় না। তার পরের দিন অর্থাৎ 21তম দিনে আবার সেই পিশাচিনী এসে যামিনীবাবুর সাথে সঙ্গমে লিপ্ত হয়। সেই পিশাচিনীকে উনি যৌন সঙ্গমে তৃপ্ত করলে সেই পিশাচিনী ওনার ঘাড়ের ওপর বসে সারাক্ষণ বকবক শুরু করেন এবং উনি পিশাচ সিদ্ধ হন। এরপর থেকে উনি সমস্ত মানুষের ভূত ভবিষ্যৎ বলতে শুরু করেন, যা অক্ষরে অক্ষরে মিলে যায়। মানুষ তাকে দেবতা জ্ঞানে পুজতে থাকে। বহু নেতা মন্ত্রী ওনার কাছে আসতে শুরু করেন এবং ওই পিশাচিনী ওনাকে তাদের ভবিষ্যৎ ওনার কানের কাছে বলতে থাকে এবং উনি তা ওনাদের বলে প্রচুর সম্পত্তি উপার্জন করতে থাকেন। মানুষ ওনাকে দেবতা জ্ঞানে পুজলে কী হবে? উনি তো ছিলেন এক পিশাচ সিদ্ধ পিশাচ। পিশাচ সাধনার ফলে ওনারও স্বভাব পিশাচ সুলভ হয়ে যায়। সেই পিশাচিনী ওনাকে দিনে রাতে সঙ্গম করার জন্য বিব্রত করতে থাকে। এইভাবে কিছুদিন চলার পর একদিন এক গ্রামের মেয়েকে ওনার খুব পছন্দ হয় এবং উনি সহবাসের জন্য মেয়েটিকে বিরক্ত করতে শুরু করেন। সেটা মেয়েটির বাবা মা জানতে পেরে গ্রামের মানুষ দ্বারা ওনাকে মারধর করেন। সেই অপমানের পর ওনার মধ্যে একটা প্রতিশোধ নেওয়ার হিংস্র ভাব জন্ম নেয় এবং তা চরিতার্থ করতে উনি মেয়েটিকে রাতের বেলা তুলে এনে এই ঘরেই তাকে ধর্ষণ করেন। এই প্রতিশোধের আগুন এমনভাবে ওনার মধ্যে কাজ করছিল যে উনি ভুলে যান যে ওনার সাথে সেই পিশাচিনী আছেন। ওনাকে বিসর্জন না দিয়ে অন্য মেয়ের সাথে সঙ্গম করার জন্য উনি পিশাচিনীর শাপে পড়েন। সেই পিশাচিনী ওই মেয়েটিকে মেরে ফেলে এবং যামিনীবাবু পাগলের মতো হয়ে যান। তার একদিন পরেই উনি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। তারপর থেকে ওই ঘরগুলোয় প্রতি রাতে নানা রকম উপদ্রব হতে থাকে, নানা বিচিত্র আওয়াজ শুনতে পাওয়া যায়। তাই একজন তান্ত্রিক সাধক এসে ওই ঘর দুটি মন্ত্র বলে বন্ধ করে দিয়ে যান। কেউ আজ অবধি ওই ঘরগুলো খোলেনি। তোরা ওই ঘরগুলো খুলে এই গ্রামের অভিশাপ আবার ডেকে আনলি। এই গল্প শুনে ইন্দ্র এবং সুবীরের হৃদয় কেঁপে উঠল। ওরা বৃদ্ধের কাছে জোর হাত করে ক্ষমা চেয়ে কাঁদতে থাকল। বৃদ্ধের রাগ একটু কমল এবং বললেন, এই ঘোর বিপদে একমাত্র একজনই রক্ষা করতে পারেন, যার বাবা
60 বছর আগে ওই ঘর দুটো বন্ধ করেছিলেন। উনি আর নেই, কিন্তু ওনার ছেলেও খুব বড় মাপের সাধক। ওনারও বয়স হয়েছে। উনি আগে ত্রিপুরা সুন্দরী মন্দিরে সাধন করতেন। এখন আমাদের গ্রামের শ্মশানে একটা ছোট্ট কুটিরে থাকেন এবং সাধন ভজন করেন। ওনারও অসীম ক্ষমতা। কাল সকালে ওনার কাছেই যেতে হবে। সারা রাত চলল স্বর্ণালীর তাণ্ডব লীলা। ঘর বন্ধ করে সুবীর আর ইন্দ্র বাইরের দালানে রাত কাটালো ভয়ে জড়সড় হয়ে। পরের দিন সকালে বৃদ্ধের সাথে ওরা হাজির হলো মোহনপুর শ্মশানে। কাঠের শ্মশান, চারিদিকে গাছপালায় ভরা। তারই মাঝে 2-3টে চিতা দিয়ে ধোঁয়া বেরোচ্ছে এখনো। ধীরে ধীরে ওরা এগিয়ে গেল। কিছুটা যেতেই দেখতে পেল এক ছোট্ট কুটির। তার চারপাশে কতগুলো কুকুর ধুলো বা চিতার ভস্য মেখে ঘুরে বেড়াচ্ছে। বৃদ্ধ এগিয়ে গিয়ে হাঁক দিলেন, চাটুর্যে মশাই আছেন নাকি? কোনো সাড়া পাওয়া গেল না, বরং কুটিরের দালানে শুয়ে থাকা এক কুকুর ঘুম থেকে উঠে ঘেউ ঘেউ করতে শুরু করল। তার কিছুক্ষণ পর একজন গম্ভীর স্বরে বলল, কিরে কালু, চিৎকার করছিস কেন? এই বলে উনি বেরিয়ে এলেন। সবাই দেখল একজন বিশাল দেহধারী বয়স্ক পুরুষ। এই প্রবল ঠান্ডাতেও খালি গায়ে, পরনে একটা শুধু কৌপিন, অর্ধ উলঙ্গ প্রায়, গলায় রুদ্রাক্ষের মালা, গাল ভরা সাদা দাড়ি, মাথায় সাদা বড় বড় চুল, চোখে উজ্জ্বল দীপ্তি, দেখলে ভয় হবে। বেরিয়ে উনি বৃদ্ধকে দেখে বললেন, কি ব্যাপার হারাধন, কি হয়েছে? ইন্দ্রের ওনাকে দেখে মনে হলো ওদের এখানে আসাটা ওনার ঠিক পছন্দ হয়নি। সাধক মানুষ তো একাকিত্ব পছন্দ করেন। এই বিশাল ফাঁকা শ্মশানে রাতের পর রাত একা একা থাকা ভাবলেই যেন কেমন ভয় হয়। বৃদ্ধ অর্থাৎ হারাধন মশাই বললেন, চাটুর্যে মশাই, খুব বিপদে পড়ে আপনার কাছে এলাম। কথা শেষ হতে না হতেই উনি উগ্র মেজাজে বললেন, আমি কি করব, ভাগ এখান থেকে, আমায় জ্বালাতন করিস না, বলে উনি ভেতরে চলে গেলেন। বৃদ্ধ ইশারা করে ইন্দ্র এবং সুবীরকে ওনাকে রাজি করাতে বললেন। সাথে সাথে ইন্দ্র এবং সুবীর গিয়ে ওনার পা জড়িয়ে কাঁদতে লাগলেন। ইন্দ্ররা বলল, বাবা, আমাদের খুব বড় ভুল হয়ে গেছে, আমাদের বাঁচান, না হলে ওই পিশাচ আমাদের মেরে ফেলবে। পিশাচের কথা শুনতেই সেই সন্ন্যাসী বললেন, কোন পিশাচের কথা তোরা বলছিস? ওনার বুঝতে আর বাকি রইল না যে যামিনী মুখার্জির কথা ওরা বলছে। হারাধন বৃদ্ধ বলে উঠলেন, যামিনী মুখার্জি। সন্ন্যাসী হতভম্ব হয়ে বললেন, কেন, তোরা কি করেছিস? ওকে তো বন্দি করে দেওয়া হয়েছিল ওই ঘর দুটোতে। উনি রেগে বললেন, নিশ্চয়ই এই হারামজাদার দল ওই ঘর দুটো খুলেছে। হারাধন বৃদ্ধ বললেন, হ্যাঁ চাটুর্যে মশাই, তাই হয়েছে। এদের দলে একটা মেয়েও আছে, যে ওই আত্মার কবলে। ওরা ভুল করে এই কাজ করে ফেলেছে, ওরা অনুতপ্ত। অল্প বয়স, তাই ওদের ক্ষমা করে রক্ষা করুন। সন্ন্যাসী সমস্ত ঘটনা শুনে বললেন, আমার তখন কৈশোরকাল, যখন এই ঘটনা ঘটে। স্বয়ং আমার বাবাকেও যথেষ্ট বেগ পেতে হয়েছিল ওই প্রেতকে জব্দ করতে। পিশাচ সিদ্ধ তান্ত্রিক, কর্মফলে প্রেতজনিতে আটকে পড়েছে, উদ্ধার পাচ্ছে না। বিশাল ক্ষমতা ওই প্রেতের। ও এতকাল পর যখন সুযোগ পেয়েছে, সহজে ছাড়বে না। মেয়েটি বেশি দিন ওর কবলে থাকলে বাঁচবে না। তাই যা করার আজকেই করতে হবে, কিন্তু কাজটা খুব সহজ হবে না। তার ওপর ওর সারা জীবনের বন্দি করা প্রেতদেরও ওর আয়ত্তের বাইরে তোরা পাঠিয়ে দিয়েছিস, তাই ও অসম্ভব ক্ষুব্ধ। আজ রাতে ওকে ধরে এখানে আনবি। ও সহজে আসতে চাইবে না, তাই আমি কিছু মন্ত্রপুত সর্ষে দিচ্ছি, নিয়ে যা। যদিও আসতে না চায়, তাহলে ওই সর্ষের ছড়া ওর গায়ে ছুড়বি, ও কিছুক্ষণের জন্য নিস্তেজ হয়ে যাবে। সেই সুযোগে ওকে এখানে আনবি। আর হারাধন, তুই কিছু শুকনো লঙ্কা, ধূপ, লবঙ্গ, কিছু মাটির খুঁড়ি, শুকনো কিছু কাঠ আর ঘি আমায় পাঠিয়ে দে। ওই বেটাকে আজ মজা দেখাবো। সবাই ওনাকে প্রণাম করে বেরিয়ে গেলেন। সারাদিন স্বর্ণালী ঘুম মেরে বসে রইল, কিন্তু সূর্য অস্ত যাওয়ার পর থেকে স্বর্ণালীর তাণ্ডব শুরু হলো। আজ যেন ওকে ধরে রাখা যাচ্ছে না। এক নিমেষে গাছের ওপরে উঠে যাচ্ছে,
পোকা কিংবা পাখি যা পাচ্ছে ধরে খাচ্ছে, সঙ্গে সঙ্গে নেমে এক নিমেষে ঘরের চালে উঠে যাচ্ছে, কেউ ধরতেই পারছে না। শেষে হারাধন বৃদ্ধ বললেন, ও এলেই দূর থেকে সর্ষে ছুটতে থাক। সেই মতো ইন্দ্র এবং সুবীর দুদিক থেকে সর্ষে ছুটতে থাকলো এবং তা ওর গায়ে লাগতেই চিৎকার করে ওখানেই বসে পড়ল। দুজন মিলে পাঁজা করে ওকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করতেই আবার সে আগের মতো রূপ ধারণ করল এবং দুজনকে ছিটকে ফেলে দিল। কিছুতেই ওরা ধরতে পারছে না। ইন্দ্র দৌড়ে একটা ভ্যানে করে শ্মশানে সন্ন্যাসীর কাছে ছুটল। গিয়ে সমস্ত বলতে উনি বললেন, একটা কাজ কর, ওর মাথার চুল বা কাপড়ের কোনো টুকরো আমাকে এখনই এনে দে, আমি ব্যবস্থা করছি। ইন্দ্র সেই মতো গিয়ে সর্ষে ছিটিয়ে কিছুটা ওকে নিস্তেজ করে দিল এবং ওর মাথার চুল ছিঁড়ে দৌড়ে এসে তান্ত্রিক সন্ন্যাসীকে দিল। উনি বললেন, এবার তোরা যা, ওকে নিয়ে আয়, ও শান্ত হয়ে যাবে। এই বলে উনি চুলটি একটি তামার পাত্রে রেখে কিছু ভস্ম ওর ওপর দিয়ে কিছু মন্ত্রপাঠ করতে লাগলেন। ইন্দ্র গিয়ে দেখল স্বর্ণালী কিছুটা নিস্তেজ হয়ে পড়ে আছে। সবাই ধরে ওকে শ্মশানে নিয়ে এলো। আগে থেকে তৈরি করা মণ্ডলে ওকে বসানো হলো। ও বিড়বিড় করে বলে চলেছে, আমায় ছেড়ে দে, আমি কাউকে ছাড়ব না। তান্ত্রিক মন্ত্রপুত ধূপ ওর চারদিকে জ্বালিয়ে দিলেন। তারপর মন্ত্রপুত জল ওর মাথায় ছেটানো হলো। খানিকক্ষণ পরই আবার উগ্রমূর্তি ধারণ করল সে এবং মণ্ডল থেকে ভূমি ছেড়ে শূন্যে উঠতে লাগলো। সবাই ভয় পেয়ে গেল। তান্ত্রিক কিছু ভস্ম নিয়ে মন্ত্র বলে ওর গায়ে ছুঁড়ে মারতেই সে আবার মাটিতে এসে পড়ল মণ্ডলে। তান্ত্রিক সন্ন্যাসী ওকে মন্ত্র বলে আটকাতে মন্ত্রপুত সর্ষে ওর চারদিকে ছড়িয়ে দিলেন এবং হোমকাষ্টে অগ্নি সংযোগ করলেন। ঘি দিয়ে হোমাগ্নি প্রজ্বলিত করে তাতে মন্ত্র উচ্চারণ করে প্রেত বশ করার জন্য শুকনো লঙ্কা আহুতি দেওয়া হলো। স্বর্ণালীর দেহে থাকা প্রেত চিৎকার করতে থাকলো, ছেড়ে দে আমায়, আমি ছাড়ব না কাউকে। নিস্তব্ধ শ্মশানের সেই চিৎকার সবার বুকে কম্পন সৃষ্টি করল। সমস্ত শ্মশান এক বিকট রূপ ধারণ করল। পিশাচ সিদ্ধ তান্ত্রিক প্রেতজনিতে এতকাল ধরে থেকে তার প্রতিশোধ ভাব তীব্র হয়ে গেছে। তান্ত্রিক চিৎকার করে বললেন, কেন তুই ওদের ক্ষতি করতে চাইছিস? প্রেত বলল, ওরা আমার সাধন ফল নষ্ট করেছে, আমি ছাড়ব না ওদের। তান্ত্রিক বললেন, ওরা না জেনে ঘরটা খুলেছে, ওদের দোষ নেই, ওদের তুই ছেড়ে দে। আর ওরা তোকে মুক্ত করেছে বলেই আজ আমি এই যজ্ঞ করে তোকে প্রেতজনি থেকে মুক্তি দিতে পারবো। তোর কর্মফল তুই ভোগ করেছিস, এর জন্য কেউ দায়ী নয়। এই বাচ্চাগুলোকে কষ্ট দিস না। প্রেত কিছুটা শান্ত হলো। তান্ত্রিক মুঠো মুঠো শুকনো লঙ্কা আহুতি দিয়ে প্রেতের অশুভ শক্তি অনেকটাই কমিয়ে দিলেন। তারপর লবঙ্গ ভেজানো মন্ত্র বলা এক কলসি জল স্বর্ণালীর মাথায় ঢেলে দেওয়া হলো। সে অজ্ঞান হয়ে মাটিতে শুয়ে পড়ল এবং একটা ধোঁয়াশা আবছা ছাওয়া যেন স্বর্ণালীর দেহ থেকে বেরিয়ে কোথায় মিলিয়ে গেল। এটা সবাই লক্ষ্য করল। তান্ত্রিক হোম শেষ করে ভস্ম তিলক স্বর্ণালীর কপালে দিয়ে বলল, যা নিয়ে যা ওকে, সব বিপদ কেটে গেছে। ওই আত্মা প্রেতজনি থেকে মুক্ত হয়েছে। যত সব আজে বাজে কাজ আমার ঘাড়ে এসে ফেলে, বেরো সবাই। এই বলে তান্ত্রিক সন্ন্যাসী কুটিরের দিকে চলে গেলেন। ইন্দ্র এবং সুবীর ওনাকে মনে মনে সশ্রদ্ধ প্রণাম জানালেন। এই রকম মানুষ আজও এই গ্রাম বাংলার অন্তরে আছেন, যিনি নিঃস্বার্থে মানুষের কল্যাণ করছেন। এটা ভেবেই ইন্দ্রের মন খুব আনন্দিত হলো। এনার মতো মানুষই সত্যিকারের সাধক। ইন্দ্ররা সেই হারাধন বৃদ্ধকেও প্রণাম করলেন এবং বললেন, আপনি আমাদের জীবন বাঁচালেন, এই ঋণ আমরা কোনোদিন ভুলব না। বৃদ্ধ বললেন, নে অনেক হয়েছে, মেয়েটাকে বাড়ি নিয়ে চল এবার, এবং নিজেরাও গিয়ে স্নান করে কিছু খাওয়া দাওয়া করে নে। দুদিন যা গেল, ওরা স্বর্ণালীকে বাড়িতে নিয়ে এলো। তখন প্রায় রাত 11টা। মাঝরাতে স্বর্ণালীর জ্ঞান ফিরল। ওরা স্বর্ণালীকে সমস্ত ঘটনা বলল। স্বর্ণালী কাঁদতে থাকলো। সবাই ওকে শান্ত করে পরের দিন কলকাতায় ফিরে এলো। ওই গ্রামও প্রেতটির হাত থেকে মুক্ত হলো। ওই বাড়ির 3টি ঘরই পরিষ্কার করে ভাড়া দেওয়া শুরু হলো। আর কোনো আওয়াজ বা সমস্যা কেউ অনুভব করল না। এইভাবে মোহনপুর গ্রাম সেই পিশাচের হাত থেকে মুক্তি পেল এবং
সেই অভিশাপের হাত থেকে মুক্তি পেল। গল্পটি আমার স্বরচিত। ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন।